প্রথম কবে রূপক সরকারের সঙ্গে দেখা হয়েছিল মনে নেই, তবে এটুকু মনে আছে পার্ক স্ট্রিটের ফাউন্টেন বারে প্রায় প্রতিদিন সন্ধ্যেবেলাতেই ওর সঙ্গে আমার দেখা হতো। রূপক সরকারের দিকে একবার আমার নজর গেলে চোখ ফেরানো মুশকিল, এবং এই নজরবন্দি হওয়ার কারণ রূপকের রূপ নয়, ওর ফ্যাকাশে মুখ। সে মুখে রক্তের যেন ছিটে ফোঁটাও নেই। রূপক সরকারের চেহারা মাঝারি, বয়স মোটামুটি 45, গভীর কালো চোখ এবং ওর ফ্যাকাশে সাদা মুখে এই দুটো কালো বৃত্ত ছাড়া আর কোনো রঙের প্রলেপ নেই। মুখ নয়, সাদা চকচকে রূপোর পাতে তৈরি একটা মরণ মুখোশ। প্রথম নজরে ওকে দেখে আমি চমকে উঠেছিলাম। বারে ওর যাওয়া আসা ছিল দারুণ নিয়ম মাফিক। ঠিক 7:30টায় আসেন, কোণের একটা টেবিল বেছে নিয়ে গেলাসের পর গেলাস বিয়ার হুইস্কি খেয়ে চলেন। তারপর 9:15 বাজলেই অস্বস্তি ভরে বারবার তাকান ঘড়ির দিকে, চারপাশে ইতিউতি চোখ বুলিয়ে নেন। তারপর ঠিক 9:30টায় বেরিয়ে যান। ফাউন্টেনের বেয়ারাদেরও এই নিয়ম মুখস্থ হয়ে গিয়েছিল। 9:15 বাজলেই ওরা বিল নিয়ে এসে হাজির হতো সরকারের টেবিলে। একদিন রাত 8টা নাগাদ ফাউন্টেনে ঢুকে দেখি কোণের টেবিলে যথারীতি রূপক সরকার উপস্থিত ও নেশায় নিমগ্ন। টেবিলের দ্বিতীয় চেয়ারটা খালি দেখে আলাপ জমানোর উদ্দেশ্যে সোজা এগিয়ে গেলাম ওর কাছে। বললাম, বসতে পারি? শিওর। জড়ানো লাজুক গলায় বললেন সরকার। ধন্যবাদ জানিয়ে বসলাম। হেসে বললাম, আমার নাম নিশানাথ সান্যাল, আপনাকে প্রায় রোজই এখানে দেখি। আমি রূপক সরকার। হাত বাড়িয়ে দিলেন তিনি। আমরা পরস্পরের হাত ঝাঁকালাম। ফাউন্টেন আমার খুব ফেভারিট জায়গা, আই লাইক ইট। এভাবেই আলাপের সূত্রপাত এবং বিভিন্ন বিষয়ে আমাদের কথাবার্তা শুরু হলো। ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা, কলকাতার ফুটবল, অ্যাপেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ইত্যাদি বহু জিনিস নিয়েই আমরা আলোচনা করলাম। 9:30 পর্যন্ত আমাদের কথাবার্তা ক্লান্তিহীন। রাতের পর রাত আমাদের আলাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো। হয়তো একটা বন্ধুত্বও গড়ে উঠল দুজনের মধ্যে। একদিন দুজনে একই সঙ্গে বার ছেড়ে বেরোলাম। হাঁটতে শুরু করলাম নির্জন পথ ধরে। কথায় কথায় জেনেছি রূপক সরকার পেশায় ডাক্তার, থাকেন কাছেই ক্যামেক স্ট্রিটে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। আজ অন্য দিনের মতো ট্যাক্সি ডাকার চেষ্টা না করে তিনি হাঁটতে শুরু করেছেন এবং আমাকেও ছাড়তে চাননি। একসময় হঠাৎই সরকার বললেন, চলুন আজ আমার বাড়ি চলুন, বিদেশি চ্যাম্পিয়ন আছে, একসঙ্গে খাওয়া যায়। আমি অবাক হলাম, কিন্তু রূপক সম্পর্কে আমার নিজের যথেষ্ট কৌতূহল থাকায় ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ওকে অনুসরণ করে পৌঁছালাম ওর ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকতে বিলাতি সাজগোছের পরিচয় পেলাম। আকারে বিশাল ও প্রকারে রাজকীয় রূপকের আবাস। নিজেকে সামলে নেওয়ার আগেই সরকার হঠাৎ আমাকে বললেন, আপনি আপনি 1 মিনিট বসুন, আমি আসছি বলুন। উত্তরের অপেক্ষা না করেই তিনি ভেতরের কোনো একটা ঘরে অদৃশ্য হয়ে গেলেন। বসবার ঘরে আমি একা দাঁড়িয়ে। ঘরের ওপর জরিপ নজর রেখে সরকারের অপেক্ষায় রইলাম। ডান দিকের দেওয়ালে সুদৃশ্য বাইরের তাকে সুচারুভাবে সাজানো দেশি বিদেশি বইয়ের মেলা
আমাকে আকর্ষণ করে তুলল। সেদিকে এগিয়ে গেলাম। প্রায় সঙ্গে সঙ্গে পিছন থেকে শোনা গেল দরজা খোলার শব্দ এবং তাকে অনুসরণ করে দৃপ্ত পায়ের ছন্দ। কি দেখছেন? বই? শুনতে পেলাম সরকারের খুশি খুশি গলা। বই পড়তে বুঝি খুব ভালোবাসেন আপনি? না, সেরকম পোকা নই, তবে মাঝে মাঝে ওই। কথা বলতে বলতে আমি ওর দিকে ঘুরে তাকিয়েছি, আর সঙ্গে সঙ্গেই ভীষণভাবে চমকে উঠেছি। আমার সামনে এক নতুন রূপক দাঁড়িয়ে। গত কয়েক মাস যে রূপকের সঙ্গে আমি আলাপ করেছি, কথা বলেছি, এর সঙ্গে তার কোনো মিল নেই। এখন রূপকের চোখ মুখ প্রাণবন্ত, উজ্জ্বল, ফর্সা গাল টুকটুকে লাল, যেন রক্ত গোলাপ। বহু চেনা ফ্যাকাশে ভাব কোথায় মিলিয়ে গেছে। আমি অবাক চোখে নিষ্পলকে তাকিয়ে রইলাম। আমাকে দেখে চমকে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যেন পলকে ঝকঝকে টকটকে হয়ে উঠেছেন। কোনো জাদু টনিক খেলেন নাকি? ডক্টর সরকার একটু ভেবে বললেন, বুঝলেন, আপনাকে না সব বলবো, তবে তার আগে এক গ্লাস করে হয়ে যাক, কি বলেন? সরকারের সুরে মনে হলো তিনি যেন বেশ মজাই পেয়েছেন। দ্রুত পায়ে এগিয়ে গেলেন দেওয়ালে গাঁথা ক্যাবিনেটের কাছে। দরজা খুলে বোতল বের করে দুটো গিলাসে ঢেলে নিলেন নেশা। কাছে এগিয়ে এসে একটা গিলাস আমার দিকে বাড়িয়ে দিলেন, হেসে বললেন, নেন নেন, ঠিকই ধরেছেন, জাদু টনিকই বটে। রক্ত। রক্ত? কি কি বলছেন আপনি? বোকার মতো ওর কথার প্রতিধ্বনি তুলে আমি প্রশ্ন করলাম। একটা সোফায় বসে শরীর এলিয়ে দিলেন রূপক সরকার। আমাকে বললেন, বসুন বসুন বসুন। তারপর সরাসরি আমার চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি ভ্যাম্পায়ারে বিশ্বাস করেন? না না, মানে উনি তো তেমন ভাবিনি। থতমত খেয়ে আগোছলা উত্তর দিলাম। বেশ, তাহলে এখন থেকে ভাবুন। সরকারের হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অন্তরঙ্গ ভাবের বদলে এক অদ্ভুত দূরত্বের আবরণ ওর মুখের ওপরে নেমে এলো। তারপর, ভ্যাম্পায়ার হলো আসলে অমৃত। দিনের বেলা ওরা সাধারণ মৃতদেহের মতো নির্জীব হয়ে পড়ে থাকে লুকোনো কোনো জায়গায়, আর রাতের অন্ধকার নেমে এলেই ওরা রক্তের খোঁজে চলাফেরা করে বেড়ায় জীবন্ত মানুষের জগতে। মানুষের রক্ত না হলে ওদের চলে না, আর যাদের রক্ত ওরা চুষে খায় তারাও ধীরে ধীরে ভ্যাম্পায়ার হয়ে যায়। এইসব কথার কোনো উত্তর হয় না। একবার মনে হলো সরকার হয়তো আজ একটু বেশি খেয়ে ফেলেছেন, সুতরাং হাতের গিলাসে একটা ছোট্ট চুমুক দিয়ে চুপ রইলাম। সরকার বলে চললেন, আমাদের বংশে কয়েকশো বছর পুরনো একটা অভিশাপ আছে। আমার ঠাকুরদাদার বাবা, ঠাকুরদা, আমার বাবা সবাই মারা গেছে ভ্যাম্পায়ারের হাতে। ওরা ওরা আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। বহু বছর ধরেই সে চেষ্টা করে চলেছে, কিন্তু বরাবরই আমি ওদের ফাঁকি দিয়ে এসেছি। ওর কথাটা বিশ্বাস করছি এমন ভান করাটাই ভালো হবে মনে হলো। তাছাড়া আমার বেশ কৌতূহলও হচ্ছে।
সুতরাং জানতে চাইলাম কিভাবে ফাঁকি দিলেন। বছর দুয়েক আগেও আমাকে ভীষণ সাবধানে থাকতে হতো। নামকরা কোম্পানির জুৎসই তালা কিনেছি। সন্ধ্যের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত বাড়ি ছেড়ে একটি পাও বেরোতাম না। কোনো লোকের সঙ্গে বন্ধুত্বও করিনি, কোনো মেয়ের সঙ্গে প্রেমও করিনি, এমনকি বিয়ে পর্যন্ত করিনি। তাহলে জীবনটা আপনার একা একাই কেটেছে বলতে হয়। হ্যাঁ, যা বলেছেন। তবে খুশির কথা বলতে হবে, ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচার একটা নতুন পথ আমি বের করেছি। ডাক্তারি করে বেশ ভালো পয়সা ইনকাম হতো। এছাড়া 4টে বই লিখে আমি বেশ মোটা রয়্যালটি পেয়েছি। এই সমস্ত টাকা একজোট করে আমি গবেষণা শুরু করলাম গোপনে। কিভাবে নিজের সমস্যার সমাধান করা যায় এই প্রশ্নের উত্তর ভেবে চললাম রাত দিন। মাত্র বছর দুয়েক আগে আমার গবেষণা শেষ হয়েছে। সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। আর তারপর থেকেই সন্ধ্যের পর আমি রাস্তাঘাটে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি। কোনো দুশ্চিন্তা আমার হয় না। তার মানে ভ্যাম্পায়ার হওয়ার হাত থেকে বাঁচার টেকনিক আপনি পেয়ে গেছেন? হ্যাঁ, অনেকটা সেই রকমই। শব্দ করে হাসলেন সরকার। তারপর তড়াক করে উঠে দাঁড়ালেন। 1 মিনিট, আপনাকে দেখাচ্ছি। এই বলে দ্রুত পায়ে আবার অদৃশ্য হয়ে গেলেন ভেতরের ঘরের দিকে। একটু পরেই তিনি ফিরে এলেন, হাতে একটা রূপোলি রঙের ফ্ল্যাক্স। সেটার গায়ের কারুকাজ ও শিল্পকলা মুগ্ধ হয়ে দেখার মতো। আমি ওটা ছুঁয়ে দেখলাম। রূপোলি, তবে রূপোর তৈরি নয়, হয়তো পিতলের ওপর প্লেটিং করা হয়েছে। খাঁটি রূপোর তৈরি হলে আমি ঠিক বুঝতে পারতাম। আমি খাঁটি রূপো চিনি। এটা আমাদের বংশের অনেক পুরনো আমলের জিনিস। বহুদিন এটা এমনি পড়েছিল। ভাগ্যের পরিহাস বলতে হবে যে আজকাল এটা আমার ভীষণ কাজে লাগছে। এক কথায় এটা আমার প্রাণ। আসল ব্যাপারটা এবার আপনাকে বলি। আমি একটা সিরাম ইনভেন্ট করেছি। সেটা ঘন্টা কয়েকের জন্যে মানুষের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে। নিজের শরীরে ওই সিরামটা ইনজেক্ট করে ঢোকানোর পর ইচ্ছে করলে আমি আমার বডির সমস্ত ব্লাড বের করে দিতে পারি। আমার তাতে কোনো অসুবিধেই হবে না। আমি ক্রমশ অবাক হতে লাগলাম। আর গত 2 বছর ধরে আমি ঠিক তাই করে চলেছি। সিরাম নেওয়ার পর বডির সমস্ত ব্লাড বার করে আমি এই রূপোলি ফ্লাস্কে ভরে রাখি। তারপর ফ্লাস্কটাকে একটা থার্মোস্ট্যাটিক পাথে রেখে দিই, যাতে ভেতরকার রক্ত টেম্পারেচার কোনো রকমে হেরফের না হয়। তারপর ব্লাডলেস বডি নিয়ে 3-3.5 ঘন্টা আমি দিব্যি কাটিয়ে দিতে পারি। মন প্রাণ খুলে ফুর্তি করি, কারণ আমি জানি যে মানুষের শরীরে 1 ফোঁটা রক্ত নেই, তাকে নিয়ে কোনো ভ্যাম্পায়ারের কোনো মাথা ব্যথা নেই। তারপর সময় হয়ে গেলে আমি চটপট ফিরে আসি, আবার রক্ত ভরে নি শরীরে,
নর্মাল হয়ে যায়। অবিশ্বাসে মাথা নাড়লাম আমি। কিন্তু কিন্তু এ তো সিম্পলি ইম্পসিবল। না 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 না, ইম্পসিবল নয়। সামনে ঝুঁকে এলেন রূপক সরকার। ফাউন্টেন পারে আপনি আমাকে দেখেছেন, আর একটু আগে রক্ত নেওয়ার পর আপনি আমার চেঞ্জটাও লক্ষ্য করেছেন। নিজের চোখে দেখা প্রমাণ কি কেউ অবিশ্বাস করতে পারে? হ্যাঁ, কি জানি না। তা আপনি এই সিরামটা পেটেন্ট নিয়ে বাজারে বিক্রি করার কথা ভাবেননি? ভ্যাম্পায়ারদের কথাটা যদি সত্যি হয় তাহলে এ তো দারুণ বিক্রি হবে। প্রতিবাদে মুখর হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রূপক সরকার। না না না, সেটা করলে খুব বোকার মতন কাজ হবে। ওষুধের ফর্মুলা সবাই জেনে গেলে সাংঘাতিক বিপদ হবে। একবার ভেবে দেখুন তো, যদি কেউ... হঠাৎই থমকে গেলেন তিনি। বোধহয় বুঝতে পারলেন এই প্রথম তিনি তার গোপন আবিষ্কারের কথা দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলে ফেলেছেন। তার আশঙ্কার কারণ আন্দাজ করতে আমার অসুবিধে হলো না। এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরল। দুজনেই চুপচাপ। নিজের গোপন কথা আমাকে হঠাৎ বলে ফেলায় কেমন যেন অস্বস্তি বোধ করছেন রূপক। আর ওর এই অস্বস্তি আমাকেও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তবু আমরা কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সরকার অন্যমনস্কভাবে রূপলি ফ্লাক্সটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। মাঝে মাঝে অদ্ভুত নীরবতা এসে জাঁকিয়ে বসতে লাগলো আমাদের আলোচনার মধ্যে। সুতরাং প্রথম সুযোগেই হোঁচট খাওয়া সরকারের কাছে বিদায় নিলাম। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, ওরে বাবা, 11টা বাজে। আজ তাহলে উঠি? রূপক সরকারের জড়ানো উত্তর বোঝা গেল না, তবে স্বস্তির ভাব ফুটে উঠল ওর চোখ মুখে। যাওয়ার আগে বলে গেলাম, ফাউন্টেনে আবার দেখা হবে কিন্তু। দেখা আমাদের হতে থাকলো। একদিন ডক্টর সরকারকে পাল্টা নেমন্তন্ন করলাম আমার ফ্ল্যাটে। লক্ষ্য করলাম ওর বিচলিত ভাবটা অনেকখানি মিলিয়ে গেছে। আচরণ আবার সহজ স্বাভাবিক হয়ে উঠেছে। তবে আমাদের বন্ধুত্বের তালটা কেন জানি না কোনো সূক্ষ্ম কারণে কেটে গেল। দেখা সাক্ষাৎ হলে কুশল বিনিময় করলেও আন্তরিক আবেগটা যেন সরকারের ব্যবহার থেকে মুছে গেছে। এরপর সপ্তাহ দুয়েক আমাদের বিশেষ কথা হয়নি, অথচ দুজনেই একই বারে নিয়মিত হাজিরা দিয়ে গেছি। অবশেষে আবার একদিন রাত 9টা নাগাদ আমরা ফাউন্টেনে মুখোমুখি পড়ে গেলাম। সরকার যথারীতি ভদ্রতা বশে হেসে জিজ্ঞেস করলেন, আরে কেমন আছেন? আমার মন মেজাজ বিশেষ ভালো ছিল না। সন্ধ্যে থেকে সময়টা তেমন ভালো কাটেনি। সুতরাং দায়সারাভাবে জবাব দিয়ে ওকে এড়িয়ে গেলাম। বিদেশি মদও কেমন যেন বিস্বাদ লাগছে। শরীর আর মন দুটোই কোনো কারণে অস্থির। একটু পরেই বার ছেড়ে বেরিয়ে পড়লাম। রওনা হলাম বাড়ির দিকে। ঘণ্টাখানেকের মধ্যেই বাড়ি ফিরে এলাম। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নিলাম। রোজকার মতো খাওয়ার টেবিলে বসতে যাব, হঠাৎ কলিং বেল বেজে উঠল। অবাক হলাম, কে ডাকতে এলো এত রাতে? টেবিল ছেড়ে উঠে গেলাম দরজার কাছে। দরজা খুলতেই দেখি রূপক সরকার দাঁড়িয়ে। ওর কালো চোখে উদ্ভ্রান্ত বন্য দৃষ্টি, মুখ মুখ কাগজের মতো ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার এত রাতে? ওটা 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 চুরি হয়ে গেছে।
কোনটা? রূপলি ফ্লাস্কটা। আপনি আপনি ওদের বলে দিয়েছেন? নিশ্চয়ই সব বলে দিয়েছেন। এত রাতে আলপটকা হাজির হয়ে সরকারের এই ছেলে মানুষই অভিযোগ আমার বিরক্ত লাগলো। রূঢ় স্বরে ওকে বললাম, দেখুন, আমি কাউকে কিছু বলিনি, আর আপনার এই গাঁজাখুরি ভ্যাম্পায়ারের গল্পে আমার এক ফোঁটা বিশ্বাস নেই। আপনি নিজেই হয়তো ফ্ল্যাক্সটা ভুল করে অন্য কোথাও রেখেছেন, ভালো করে খুঁজে দেখুন গিয়ে। কর্কশভাবে তিক্ত হাসি হাসলেন রূপক সরকার। ভুল করব? নিজের রক্ত জায়গা মতো রাখতে কখনো কারো ভুল হয়? যে করেই হোক ওটা আমাকে খুঁজে বের করতেই হবে এক্ষুনি। হাতে আর সময় নেই। ঠান্ডা গলায় বললাম, দেখুন, আপনার ফ্ল্যাক্সের ব্যাপারে আমি কিছুই জানি না, আর জানতেও চাই না। তবে বন্ধু হিসেবে একটা কথা আপনাকে বলি, এক্ষুনি কোনো হাসপাতালে যান, গিয়ে রক্ত নিন, এছাড়া আর কিছু করার নেই। ওর মুখের উপর দমাস করে দরজাটা বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে কলিং বেল আবার বাজতে শুরু করলো, এক টানা। আমি ভ্রুক্ষেপও করলাম না, সোজা এগিয়ে গেলাম খাবার ঘরের দিকে। গিয়ে টেবিলে বসলাম। একটু পরেই কলিং বেলের শব্দ থেমে গেল। এবারে রূপলি ফ্লাক্সটা টেবিলের নিচে রাখা একটা বাক্স থেকে বের করলাম। ওটার ঢাকনা খুলে কাত করে ধরলাম আমার কাপের উপর। নিয়ম মাফিক কায়দার চেয়ে এভাবে খাওয়া অনেক ভালো। ইস, দুনিয়ার সব কটা লোকই যদি রূপক সরকারের মতো হিসেবি হতো, বুদ্ধিমান হতো, তাহলে কত সুবিধে হতো আমাদের। বৃন্দাবন কুণ্ড প্রচণ্ড রেগে এসে বাপকে বলল, আমি এখনই চললাম। বাপ যজ্ঞনাথ কুণ্ড বললেন, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যে খরচ হয়েছে তা পরিশোধ করবার নাম নেই, আবার তেজ দেখো না। যজ্ঞনাথের ঘরে যেরকম থাকা খাওয়ার প্রথা, তাতে খুব যে বেশি খরচ হয়েছে তা কিন্তু নয়। প্রাচীনকালে ঋষিরা খাবার এবং পোশাক সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করতেন। যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পেল বেশভূষা আহার বিহারে তার ঠিক সেই রকম আদর্শ ছিল। সম্পূর্ণ সিদ্ধিলাভ করতে পারেননি। সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কিছুটা অন্যায় নিয়মের অনুরোধে। ছেলে যতদিন অবিবাহিত ছিল সহ্য করেছেন, কিন্তু বিয়ের পর থেকে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সাথে ছেলের আদর্শের অমিল হতে লাগল। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আদি ভৌতিকের দিকে যাচ্ছে। শীত গ্রীষ্ম, ক্ষুধা তৃষ্ণা, কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ দিনকে দিন বেড়েই উঠেছে। এই সম্বন্ধে পিতা পুত্রের প্রায় বচসা হতে লাগল। অবশেষে বৃন্দাবনের স্ত্রীর অসুখকালে কবিরাজ বহু ব্যয় সাধ্য এক ওষুধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাতে কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পেয়ে তৎক্ষণাৎ তাকে বিদায় করে দিলেন। বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরল, তারপর রাগারাগি করল, কিন্তু কোনো ফল হলো না। স্ত্রীর মৃত্যুর পর বাপকে স্ত্রী হত্যাকারী বলে গালাগালি দিল বৃন্দাবন
বাপ বললেন, কেন ওষুধ খেয়ে কেউ কি মরে না? দামি ওষুধ খেলেই যদি বেঁচে যেত সবাই, তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর স্ত্রী তার চেয়ে কি বেশি ধুম করে মরবে? বাস্তবিক যদি শোকে অন্ধ না হয়ে বৃন্দাবন ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখত, তাহলে এ কথায় অনেকটা সান্ত্বনা পেত। তার মা দিদিমা কেউই মরবার সময় ওষুধ খাননি। এ বাড়ির এই রকমই সনাতন প্রথা। কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরতেও চায় না। যে সময়ের কথা বলছি, তখন এদেশে ইংরেজের নতুন সমাগম হয়েছে। কিন্তু সে সময়েও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখে হতবুদ্ধি হয়ে বেশি করে তামাক টানত। যাকে তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যজ্ঞনাথের সাথে বিবাদ করে বলল, আমি চললাম আমি। বাপ তাকে তৎক্ষণাৎ যেতে অনুমতি করে সবার সামনে বললেন, যা যা, বৃন্দাবনকে আমি যদি কখনো 1 পয়সা দিই, তবে সেটা হবে গোরক্তপাতের সমান। হ্যাঁ, আমিও সবার সামনে স্বীকার করছি, তোমার সম্পত্তি যদি আমি গ্রহণ করি, সেইটা হবে মায়ের রক্তপাতের সমান। এরপর পিতা পুত্রে ছাড়াছাড়ি হয়ে গেল। বহুকাল শান্তির পর এই রকম একটা ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু খুশি খুশি হয়ে উঠল। বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করবার চেষ্টা করতে লাগলো। সকলেই বলল, সামান্য একটা বউয়ের জন্য বাপের সাথে বিবাদ করা কেবল একালেই সম্ভব। কি বলে কি লোক বাবা, কি বলবে বলো দিনি। বিশেষত তারা খুব একটা ভালো যুক্তি দেখালো। বলল, একটা বউ গেলে শিগগিরই আর একটা বউ সংগ্রহ করা যায়, কিন্তু বাপ গেলে দ্বিতীয়বার মাথা খুঁড়েও পাওয়া যায় না। কি তাই না? একদম ঠিক বলেছো। যুক্তি খুব পাকা, সন্দেহ নেই। কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনলে অনুতপ্ত না হয়ে বরং খানিকটা আশ্বস্ত হতো। বৃন্দাবনের বিদায়কালে যে তার বাবা প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, তা মনে হয় না। বৃন্দাবন যাওয়াতে এক তো খরচ কমল, তার ওপর যজ্ঞনাথের একটা মস্ত বড় ভয় দূর হলো। বৃন্দাবন কখন তাকে বিষ খাইয়ে মারে এই আশঙ্কা তার ছিল সারাক্ষণ। যে অল্প একটু খাবার খেতেন, তার সঙ্গে বিষের কল্পনা সারাক্ষণ করে যেতেন। বউয়ের মৃত্যুর পর এই আশঙ্কা কিছুটা কমেছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। কেবল একটা ব্যথা মনে বাজত হামেশাই। যজ্ঞনাথের 4 বছরের নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে নিয়ে গিয়েছিল। গোকুলের খাওয়া পড়ার খরচ খুবই কম, সুতরাং তার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটা বেশি ছিল। তাই বৃন্দাবন যখন তাকে নিয়ে চলে গেল, তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসেব দেখা দিয়েছিল। দুজনে চলে গেলে মাসে কতটা খরচ কমে এবং বছরে কতটা দাঁড়ায়, এবং যে টাকাটা সাশ্রয় হয় তা কত টাকার সুদ। কিন্তু তবু শূন্য বাড়িতে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে ওই বাড়িতে বাস করাটাই কঠিন হয়ে দাঁড়ালো। আজকাল যজ্ঞনাথের ভারী মুশকিল হয়েছে। পূজার সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কেড়ে খায় না,
হিসেব লেখবার সময় দোয়াত নিয়ে পালিয়ে যায় এমন উপযুক্ত লোক না, আর কেউ নেই। নিরুপদ্রবে স্নান খাওয়া সেরে তার মন ব্যাকুল হয়ে উঠতে লাগলো। মনে হলো যেন মৃত্যুর পরেই লোকে এই রকম উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষ করে বিছানার কাঁথায় এবং বসবার মাদুরে তার নাতির হাতের শিল্প সৃষ্টি দেখে তার মন আরও অশান্ত হয়ে উঠত। সেই বেহিসেবি বালকটি 2 বছরের মধ্যে পরিধানের ধুতি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য করে তুলেছিল বলে তাকে সে প্রচণ্ড বকেছিল। এখন তার শোবার ঘরে সেই ছেঁড়া ফাটা ধুতিখানা দেখে তার 2 চোখ জলে ভরে আসে। সেটা পলতে তৈরি কিংবা অন্যান্য ঘরের কাজে না লাগিয়ে খুব যত্নের সাথে সিন্ধুকে তুলে রাখলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি গোকুল ফিরে আসে, এমনকি বছরে 1খানা করেও ধুতি নষ্ট করে, তাহলেও তাকে বকবেন না। কিন্তু গোকুল ফিরল না এবং যজ্ঞনাথের বয়স যেন আগের তুলনায় অনেক বেশি বেশি করে বেড়ে উঠল। শূন্য বাড়ি প্রত্যেক দিন আরও আরও বেশি করে ফাঁকা লাগতে লাগলো। যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকতে পারেন না। এমনকি দুপুরবেলা যখন সকল সম্ভ্রান্ত লোকজনই খাবার শেষ করে ঘুমোচ্ছেন, তখনও যজ্ঞনাথ হুঁকো হাতে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন। তার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পাড়ার ছেলেরা খেলা ফেলে নিরাপদ স্থানে পালিয়ে গিয়ে তার এই কিপটেমি সম্বন্ধে স্থানীয় কবিরচিত নানান ধরনের রচনা কবিতা জোরে জোরে আবৃত্তি করত। পাছে আহারের ব্যাঘাত ঘটে বলে তার বাপের দেওয়া নাম উচ্চারণ করতে কেউ সাহস করত না। এই জন্যে সকলেই ইচ্ছে মতন তার নতুন নতুন নামকরণ করত। বুড়োরা তাকে যজ্ঞনাশ বলতেন, কিন্তু ছেলেরা কেন যে তাকে চামচিকে বলে ডাকত, তার স্পষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। বোধহয় তার রক্তহীন শীর্ণ চামড়ার সাথে উক্ত প্রাণীর কোন রকম শরীরগত সাদৃশ্য ছিল। একদিন এই রকম গ্রামের পথে যজ্ঞনাথ দুপুরবেলা বেরিয়েছিলেন। দেখলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হয়ে উঠে একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের রাস্তা দেখাচ্ছে। শোন, তুই এখানে দাঁড়া, তুই ওই মাটির ঢিপিটার উপরে গিয়ে দাঁড়া, তুই তুই যা ওখানে। জানিস তো আমি এটা খুব ভালো খেলা জানি, খুব মজা হবে। অন্যান্য বালকেরা তার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হয়ে এক মনে তার বশও মানছে। অন্য বালকেরা বৃদ্ধকে দেখে যেরকম খেলায় ভঙ্গ দিত, এ কিন্তু সেটা না করে চট করে এসে যজ্ঞনাথের গায়ের কাছে একটা চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর থেকে লাফিয়ে পড়ে তার গা বেয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আকস্মিক ভয়ে বৃদ্ধের সারা শরীর কেঁপে উঠল। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়ে গেল। আর কিছু দূর যেতে না যেতেই যজ্ঞনাথের কাঁধ থেকে হঠাৎ তার গামছাটা পিছলে গিয়ে অপরিচিত বালকটির মাথায় পাগড়ি হয়ে বসে পড়ল। এই অজ্ঞাত বালকটির কাছ থেকে এই রকম নতুন প্রণালীর অত্যাচার পেয়ে যজ্ঞনাথ একটু সন্তুষ্ট হলেন। কোনো বালকের কাছ থেকে এই রকম অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পাননি। বিস্তর ডাকাডাকি করে এবং নানা মত আশ্বাস দিয়ে যজ্ঞনাথ তাকে
কিছুটা আয়ত্ত করতে পারলেন। জিজ্ঞাসা করলেন, এই খোকা, এই তোমার নাম কি? নিতাই পাল। বাড়ি কোথায়? বলবো না। বাপের নাম কি? বলবো না। কেন কেন বলবে না কেন? আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। কেন? আমার বাবা আমায় পাঠশালায় দিতে চায়। এই রকম ছেলেকে পাঠশালায় দেওয়া যে সম্পূর্ণভাবে টাকার অপচয় এবং তার বাপের যে বিষয়বুদ্ধি কিচ্ছু নেই, সেটা যজ্ঞনাথের কাছে পরিষ্কার হয়ে গেল। যজ্ঞনাথ বললেন, আমার বাড়িতে এসে থাকবে। হ্যাঁ, আচ্ছা। বাচ্চাটি কোনো আপত্তি না করে এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করল যেন সেটা তার বাড়ির পাশে কোনো বট গাছ। কেবল তাই নয়, নিজের খাওয়া পড়া সম্বন্ধে যেভাবে অকপটে সবাইকে আদেশ করতে লাগলো, যেন আগে থেকেই তার পুরো দাম সে চুকিয়ে দিয়েছে। এবং এটা নিয়ে মাঝে মাঝে যজ্ঞনাথের সাথে রীতিমতো ঝগড়া করত। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানতে হলো। যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখে গ্রামের লোক আশ্চর্য হয়ে গেল। বুঝল বুড়ো আর বেশি দিন বাঁচবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় আশয় দিয়ে যাবে। বাচ্চাটিকে দেখে সকলেই খুব হিংসে করতে লাগলো এবং সকলেই তার অনিষ্ট করবার জন্যে উঠে পড়ে লাগলো। কিন্তু বৃদ্ধ তাকে বুকের পাঁজরের মতো ঢেকে বেড়াত। ছেলেটা মাঝে মাঝে চলে যাবে বলে শাসাত। যজ্ঞনাথ তাকে তখন প্রলোভন দেখাতেন এবং প্রায় বলতেন, দাদু ভাই, তোকেই আমার সমস্ত বিষয় আশয় দিয়ে যাব। হ্যাঁ, বালকের বয়স অল্প, কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝতে পারত। তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধান করতে শুরু করলেন। তারা সকলেই বললেন, আরে বাপ মার মনে না জানি কত কষ্টই হচ্ছে, আর ছেলেটাও তো পাপিষ্ট কম নয়। বলেই ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালিগালাজ শুরু করত। তার এতই বেশি ঝাঁজ ছিল যে অন্যের স্বার্থের থেকে নিজের স্বার্থের জ্বালাটাই বেশি করে প্রকাশ পেত। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনতে পেল দামোদর পাল বলে এক ব্যক্তি তার হারানো ছেলের সন্ধান করে বেড়াচ্ছে। অবশেষে এই গ্রামের দিকেই নাকি সে আসছে। নিতাই এই সংবাদ শুনে অস্থির হয়ে উঠল। ভাবি বিষয় আশয় সমস্ত কিছু ত্যাগ করে সে পালানোর ভয় দেখাতে আরম্ভ করল। যজ্ঞনাথ নিতাইকে বারবার আশ্বাস দিয়ে বললেন, তোমাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ খুঁজে পাবে না, গ্রামের লোকেরাও নয়। নিতাইয়ের ভারী কৌতূহল হলো। সে জানতে চাইল, কোথায় দেখিয়ে দাও না। আরে এখন দেখাতে গেলে সবাই জিনে যাবি তো, রাতে দেখাবো। নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হয়ে উঠল। বাপ তাকে না খুঁজে পেয়ে চলে গেলেই সে বাকি ছেলেদের সঙ্গে বাজি রেখে একটা লুকোচুরি খেলবে। মনে মনে এই রকম সে ঠিক করল। কেউ খুঁজে পাবে না, ভারী মজা। বাপ এসে সমস্ত দেশ খুঁজেও কোথাও তার সন্ধান পাবে না, সেটাও বেশ মজার। দুপুরবেলা যজ্ঞনাথ নিতাইকে বাড়িতে আটকে রেখে বাইরে কোথাও একটা গেলেন। ফিরে আসার পর নিতাই তাকে প্রশ্ন করে করে অস্থির করে তুলল। সন্ধ্যা হতে না হতেই বলল, দাদু চলো না। এখনো রাত হয়নি। রাত হয়েছে দাদু, চলো। এখনো পাড়ার লোকে ঘুমোয়নি। নিতাই তারপর কিছুক্ষণ অপেক্ষা করে বলল, ঘুমিয়েছে, এখন চলো না। রাত বাড়তে লাগলো। নিতাই বহু কষ্টে জেগে থাকার চেষ্টা করেও
বসে বসে ঢুলতে আরম্ভ করল। রাত্রি 2টো বাজলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরে ঘুমন্ত গ্রামের অন্ধকার পথে বের হলেন। চারিদিক নিস্তব্ধ, আর কোনো শব্দই নেই। কেবল থেকে থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে, আর সেই শব্দে আশেপাশে যতগুলো কুকুর ছিল সকলে তার স্বরে যোগ দিচ্ছে। মাঝে মাঝে নিশাচর পাখি পায়ের আওয়াজে ভয় পেয়ে ঝটফট করে বনের মধ্যে উড়ে চলে যাচ্ছে। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত শক্ত করে চেপে ধরল। অনেক মাঠ ভেঙে অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে গিয়ে দুজনে উপস্থিত হল। নিতাই মৃদু স্বরে বলল, এইখানে? নিতাই যেই রকম মনে করেছিল সেই রকম কিছুই নেই। এর মধ্যে তো তেমন কোনো রহস্যই নেই। বাপের বাড়ি থেকে পালানোর পর এমন পোড়ো মন্দিরে তাকে রাত কাটাতে হয়েছে। স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, কিন্তু তবু এখান থেকে খুঁজে বের করতে পারাটা মোটেও অসম্ভব নয়। যজ্ঞনাথ মন্দিরের ভেতর ঢুকে মেঝের ওপর থেকে একটা পাথর সরালেন। নিতাই দেখল নিচে একটা ঘরের মতো, এবং সেই ঘরে প্রদীপ জ্বলছে। দেখে অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হলো, সেই সঙ্গে ভয়ও করতে লাগলো। একটা মই বেয়ে যজ্ঞনাথ নিচে নেমে গেলেন, তার পিছনে পিছনে নিতাইও। নিচে গিয়ে নিতাই দেখল চারিদিকে পেতলের কলসি, মাঝখানে একটা আসন, এবং তার সামনে সিঁদুর, চন্দন, ফুলের মালা, পুজোর যাবতীয় উপকরণ। নিতাই কৌতূহলী হয়ে কয়েকটা ঘড়ায় উঁকি মেরে দেখতে গেল। দেখল সেখানে কেবল মোহর আর মোহর। যজ্ঞনাথ বললেন, নিতাই, আমি বলেছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দেব। আর বেশি কিছু নেই, তবে এই কটি মাত্র ঘোড়া আমার সম্বল। আজ আমি এ সমস্তটাই তোমার হাতে তুলে দেব। নিতাই লাফিয়ে উঠল, বলল, সব টাকা আমায় দিয়ে দেবে? এর থেকে একটা টাকাও তুমি দেবে না? যদি নি, তবে আমার হাতে যেন কুষ্ঠ হয়। কিন্তু কিন্তু একটা কথা আছে নিতাই, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুল চন্দ্র কিংবা গোকুল চন্দ্রের ছেলে কিংবা গোকুল চন্দ্রের নাতি কিংবা তারও ছেলে বা তার বংশে যদি কেউ আসে, তবে তার কিংবা ওই তাদের হাতে এই সমস্ত টাকা তোমায় কিন্তু গুনে গুনে তুলে দিতে হবে। এই আমি বলে রাখলুম। নিতাই মনে মনে ভাবল যজ্ঞনাথ পাগল হয়ে গেছে। সে তখনই স্বীকার করে নিল, আচ্ছা। তবে এই আসনে বসো। কেন? তোমার পুজো হবে। কেন? এটাই নিয়ম। আচ্ছা, বসছি। আসনে গিয়ে বসল নিতাই। যজ্ঞনাথ তার কপালে চন্দন দিলেন, সিঁদুরের টিপ দিয়ে দিলেন, গলায় পরিয়ে দিলেন মালা। তারপর সামনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। দেবতা হয়ে বসে মন্ত্র শুনতে শুনতে নিতাইয়ের কিন্তু এইবার ভয় করতে লাগলো। সে ডাকল, দাদু, দাদু। যজ্ঞনাথ কোনো উত্তর না দিয়ে মন্ত্র পড়িয়েই চললেন। অবশেষে একটি ঘোড়া বহু কষ্টে টেনে এনে বালকের সামনে সে রেখে উৎসর্গ করলেন, এবং প্রত্যেকবার নিতাইকে দিয়ে বলিয়ে নিলেন,
যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড, তস্য পুত্র পরমানন্দ কুণ্ড, তস্য যজ্ঞনাথ কুণ্ড, তস্য পুত্র বৃন্দাবন কুণ্ড, তস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ডকে কিংবা তাহার পুত্র বা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনিয়া দিব। বলো 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 বলো। এই রকম বারবার আবৃত্তি করতে করতে ছেলেটা হতবুদ্ধির মতো হয়ে গেল। তার জিভ ক্রমে জড়িয়ে এলো। যখন অনুষ্ঠান শেষ হলো তখন দ্বীপের ধোঁয়া আর দুজনের নিঃশ্বাসে ওই ছোট্ট গহ্বরে দম বন্ধ হয়ে আসতে লাগলো। নিতাইয়ের তালু শুকনো হয়ে গেল, হাত পা জ্বালা করতে লাগলো, শ্বাস শ্বাস আটকে যাবার জোগাড়। প্রদীপের আলো ক্রমে ম্লান হতে হতে একটা সময় নিভে গেল। অন্ধকারেই নিতাই অনুভব করল যোগনাথ মই বেয়ে উপরের দিকে উঠছে। ব্যাকুল হয়ে সে বলল, দাদু, দাদু কোথায় যাচ্ছ? আমি চললাম, তুই এখানে থাক, তোকে আর কেউই খুঁজে পাবে না। কিন্তু কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র, গোকুলচন্দ্র, গোকুলচন্দ্র বলে উপরে উঠেই যজ্ঞনাথ মই তুলে নিলেন। নিতাই রুদ্ধশ্বাস কণ্ঠে বহু কষ্টে বলে উঠল, দাদু, আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ গহ্বরের মুখে পাথর চাপা দিলেন। তারপর কান পেতে শুনলেন নিতাই আর একবার রুদ্ধ কণ্ঠে ডেকে উঠছে, বাবা, বাবা, বাবা আমায় বন্ধ করে দিয়েছে। বাবা আমায় নিয়ে চলো, আমি থাকবো না এখানে। বাবা, বাবা। তারপর কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। আর কোনো শব্দই হলো না। তারপর যজ্ঞনাথ এইভাবে যখের হাতে ধন সমর্পণ করে সেই পাথরের ওপর মাটি চাপা দিতে লাগলেন। তার উপর ভাঙা মন্দিরের ইট বালি চাপিয়ে দিলেন। তারও ওপর ঘাসের চাপড়া বসালেন, বনের গুল্ম রোপণ করলেন। রাত প্রায় শেষ হয়ে এল, কিন্তু কিছুতেই সেই স্থান থেকে তিনি সরতে পারলেন না। থেকে থেকে কেবলই মাটিতে কান পেতে শুনতে লাগলেন। মনে হতে লাগলো যেন অনেক দূর থেকে, পৃথিবীর অতল গহ্বর থেকে একটা কান্নার আওয়াজ উঠে উঠে আসছে। মনে হলো যেন রাতের আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সমস্ত ঘুমন্ত লোক যেন সেই শব্দে বিছানার ওপর জেগে উঠে কান পেতে বসে আছে। বৃদ্ধ অস্থির হয়ে কেবলই মাটির ওপর মাটি চাপিয়ে যাচ্ছে, যেন এমনি করে কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চায় সে। গোকুলচন্দ্র, গোকুলচন্দ্র, গোকুলচন্দ্র। ওই ওই কে যেন ডাকলো। ও দাদু, কোথায় তুমি? বৃদ্ধ মাটিতে আঘাত করে বলল, ওফ, চুপ, চুপ কর, চুপ, একদম চুপ। সবাই শুনতে পাবে, সবাই সবাই শুনতে পাবে। চুপ, নিতাই, নিতাই, চুপ
কর, সবাই শুনতে পাবে। চপ চপ চপ। ওই আবার কে যেন ডাকে। ও বাবা, কোথায় তুমি? দেখো, দাদু আমায় মারছে। আমার খুব ভয় করছে বাবা। যজ্ঞনাথ দেখল রোদ উঠে গেছে। ভয়ে মন্দির ছেড়ে মাঠে বেরিয়ে পড়ল সে। সেখানেও হঠাৎ কেউ ডেকে উঠল, বাবা, বাবা। যজ্ঞনাথ সচকিতে পিছন ফিরে দেখল বৃন্দাবন বলল, বাবা, খোঁজ পেলাম আমার ছেলে নাকি তোমার ঘরে লুকিয়ে আছে। কই তাকে দাও, কই সে? বৃদ্ধ চোখ মুখ বিকৃত করে বৃন্দাবনের ওপর ঝুঁকে পড়ে বলল, তোর ছেলে? তোর? হ্যাঁ, গোকুল। এখন তার নাম নিতাই পাল আর আমার নাম দামোদর। কাছাকাছি সব জায়গায় তো তোমার খুব খ্যাতি আছে, সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করেছি। না হলে কেউ আমাদের নাম উচ্চারণ করতো না। বৃদ্ধ যজ্ঞনাথ এইটা শুনবার পর হাতের 10টি আঙুল দিয়ে আকাশ হাতড়াতে যেন বাতাসকে আঁকড়ে ধরবার চেষ্টা করতে থাকলো। তারপর একটা সময় মাটিতে পড়ে গেলেন। জ্ঞান ফিরে পেয়ে যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টেনে নিয়ে গেলেন। বললেন, কান্না শুনতে পাচ্ছ? হ্যাঁ, কান্না শুনতে পাচ্ছ? না। কান পেতে শোনো দেখি। বাবা বাবা বলে কেউ ডাকছে কিনা শোনো। বাবা বাবা এইরকম করে কেউ ডাকছে কিনা কান পেতে শোনো। ঠিক করে শোনো। কই না তো। বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হলেন। তারপর থেকে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করে বেড়াতেন, কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ? কান্না ঠিক করে শোনো। কান্না পাচ্ছ কিনা শোনো। কান্না শুনতে পাচ্ছ? বৃদ্ধের পাগলামির কথা শুনে সকলেই হাসে। অবশেষে 4 বছর পরে বৃদ্ধের মৃত্যুর দিন এসে উপস্থিত হলো। যখন চোখের ওপর থেকে জগতের আলো নিভে এলো এবং শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, তখন পিকারের বেগে হঠাৎ উঠে বসলেন তিনি। একবার দুহাতে চারিদিক হাতড়ে মুমূর্ষু বলে উঠল, নিতাই, আমার মইটা উঠিয়ে নিলে। সেই আলো বাতাসহীন মহাগহ্বর থেকে উঠবার মই খুঁজে না পেয়ে আবার সে ধপ করে বিছানায় পড়ে গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাউকে খুঁজে পাওয়া যায় না, সেইখানে মিলিয়ে গেল যজ্ঞনাথ কুণ্ডু। কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ? কান্না ঠিক করে শোনো। কান্না পাচ্ছ কিনা শোনো।
কান্না শুনতে পাচ্ছ? সেরাইকেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলাম একা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা খুব খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানলার ধারে বসে খানিকক্ষণ দেখলাম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে। ছবিতে আঁকা পাহাড়, বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা, অচেনা, অস্ফুট এক স্বপ্ন রাজ্য। নির্জনতার ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করলে জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই লম্বা লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি গো, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর ওপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল যষ্টির মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভেতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করলে। লক্ষ্য করলাম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশ দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হল। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে, নির্মেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানলার দিকে মুখ ফিরিয়ে বসলুম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল নিস্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড় প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভিতরের দিকে ঘুরে বসলুম। আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটি আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ জানানোর ইচ্ছে হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হলো। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ওই দৃষ্টিকে ফাঁকি দেবার সব থেকে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, তাতে আমার আপত্তি নেই একটুও। পাদলুম বিছানা, পড়লুম শুয়ে, মুদে ফেললুম দুই চক্ষু। আমি হিন্দি ভাষায় শুনলুম, বাবুজি সো গে গিয়া। উফ, জ্বালালে দেখছি। চোখ না খুলেই বললুম, ঘুমাবেন না। ভাবলুম আবদার মন্দ নয়। আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো বই কি, আলবাদ ঘুমোবো। আবার শুনলুম, বাবুজি ঘুমোবেন না। কেন ঘুমোবো না কেন? কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বে। বিপদ? জি হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম।
কারণ এর পরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলুম ওদিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসল। সেই বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা কি হচ্ছে? হতভম্ব ভাবটা লক্ষ্য না করেই যুবকটি যেন নিজের মনেই বলল, বিশেষ করে ये কামরাটা হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে বললুম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে আবার অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি কামরাটা বিপজ্জনক? জি হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্পর্কে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটাকে হঠাৎ মনে একটা সন্দেহ জাগলো। জিজ্ঞেস করলুম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? हाँ, মস্ত লম্বা চওড়া দেহ? एकदम सही। अजीत सिंह बूढ़ा, তবু এখনো খুব জওয়ান। কিন্তু তাকে কি আপনি দেখিয়েছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে একটা বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না। বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিল। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে আসিয়াছিল। হায় হায়, এত করেও তাকে ধরতে পারলাম না। নিশ্চয় সে আমার ভয়ে পালিয়েছে। ধূর্ত শয়তান। আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছ। মানে? আমি এখানে না এলে সে তোমাকে খুন করত। হ্যাঁ, কি অপরাধে? अपराध की आभार बिना अपराधे से अच्छे खूंखार पशुर मतो यही कमरा से কয়েকজন যাত্রীকে খুন করেছে। তোমাকেও করত। গা শিউরে উঠল। এই যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বললে, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও তাকে আমি ছাড়িনি। তার পিছে পিছে আমি হামেশা ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে আমি ধরবই।
আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। তাই সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করবার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেন চড়ে ভ্রমণ করছে তারা দুজনেই। চমৎকার গল্প। কোনো গাঁজাখুরির উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেন। ট্রেন ছুটছে। খানিক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলো। তারপর মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল ওদিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটিও স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং যাত্রীদের সে খুন করে। আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? তারপরে মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলাম। পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বললে, হাসছো কেন? তুমি কি অজিত সিং? मेरा नाम तुमको किसने बताया? তোমার জামাই। कौन? शेर सिंह। সে আর কি বলিয়েছে? তাকে তুমি খুন করেছো, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সহি বাত। আমি আবার হো হো করে হেসে উঠলাম। তোমরা তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না। ধন্য তোমরা। কিন্তু এই কিরকম ঠাট্টা? ঠাট্টা? হ্যাঁ, ঠাট্টা নয় তো কি। চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যা ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা। জেনে রেখো, এত সহজে ভয় পাবো না আমি। অজিত সিংয়ের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বললে না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং দুজনেই হয়তো জীবন্ত, দুজনেই হয়তো বিনা টিকিটে রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেবার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহমশাই, অমন কটমট করে আমার দিকে চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নেই কিন্তু। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বললে, তোমার ধারণা আমরাও তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে? মূর্খ! অজিত সিং দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতের মতো বন্ধনীতে ঝুলানো কৃপান দুলে উঠল। জল জল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলুম, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনে নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি আজকের যাত্রা শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বললে, শের সিং,
শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কি কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার প্রাণ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছ, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হবার পর আবার আমি ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে আর কেউ শিকার ছিনিয়ে নিতে পারবে না। এইবারে আমি জয়ী হব, আমি হব জয়ী। কি ভীষণ সে অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালুম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীল বর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও বুভুক্ষ দৃষ্টি এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছুতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালুম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন জ্বলছে দাউ দাউ করে। দৈব গতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো, জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করেছে খড়গপুর স্টেশনে। কামরার ভেতরে দাঁড়িয়ে আছি একলা আমি। কোথায় অজিত সিং আর তা সেই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, আর এই কামরায় নয়। চুলোই যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করে ডাকলুম, কুলি কুলি! এটা দেখেছিস? কথাটা বলে টেবিলের ওপর ঝপ করে পেপারটা রাখল নীলু। ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই তমগ্ন বলল, ওরে কি বুঝলি? কি আবার ফালতু রদ্দি খবর। তাই কি? কিন্তু আমার তো বেশ ইন্টারেস্টিং লাগলো। কেন? ছবিটা যে পাতি সুপার ইম্পোজ করা সেটা বোঝা যায়নি তাই? কাঁধ ঝাঁকায় নীলু। তোর তা নয়, যদি ধরেও নি ছবিটা সুপার ইম্পোজ করা, তাহলেও কি পরের খবরটা চোখ এড়িয়ে যায়? কোনটা? ওই ছেলেটার মৃত্যু? হ্যাঁ, অদ্ভুত না? ছবিটা তুলে এলো, প্রিন্ট করালো, তারপর মারা গেল। তমগ্ন এইবার অধৈর্য হয়ে গেল, বলল, না, ও অদ্ভুত নয়। প্রথমত ছেলেটা মারা গিয়েছে কিনা তুই জানিস না, কারণ বডি পাওয়া যায়নি। আর দ্বিতীয়ত, যে ছেলেটি সঙ্গে ছিল ওর বন্ধু, হ্যাঁ, তার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, তারও তো কোনো খোঁজ নেই। তাহলেই বোঝ। যা বোঝার তুই বোঝ নীলু, আমার দরকার নেই। ভুলভাল খবর নিয়ে এত নাচিস না, তোর মতো ছেলে সেটা মানায় না। তমগ্ন উঠে জানালার ধারে গিয়ে সিগারেট ধরালো। না, ভাবছিলাম। নীলু কাগজটা তুলল। আচ্ছা, গাবজালে যেতে কতক্ষণ সময় লাগে রে? মানে তুই পাগল হয়েছিস নাকি? ওখানে যাবি? ওই আর কি, গেলে মন্দ হয় না। কি একবার দেখে আসতাম। কি হয়েছে কি তোর? কি সব ভুলভাল বলছিস? শোন না, সামনের উইকেন্ডেতেও বেড়াতে যাওয়ারই কথা আছে। চল না ভাই, ওখানেই যাই। বিশ্বাস কর, খবরটা পড়ার পর থেকেই আমার কেমন অদ্ভুত লাগছে। হোক না গাঁজাখড়ি, তাও তো ঘোরা হবে। অচেনা জায়গা, অ্যাডভেঞ্চার। কিরে? আমি নেই। শোন তমগ্ন, একবারটি চল। আরে এক রাতের তো ব্যাপার। কিছুদিন আগে পেপারে বেরিয়েছে খবরটা। ছোট্ট খবর। দুজন অজ্ঞাত পরিচয় ছেলে
বাঁকুড়া স্টেশন থেকে 50 কিলোমিটার ভিতরে গাবজালি নামে একটি গ্রামে গিয়েছিল। প্রত্যন্ত গ্রাম, আগে হয়তো তেমন কেউ নামও শোনেনি। সেইখানেই সন্ধে নাগাদ জঙ্গলের মধ্যে এক বন্ধু অপরজনের ছবি তোলে, কিন্তু ছবি প্রিন্ট করতেই দেখা যায় একটি বিকট দর্শন মেয়ের মুখ ছেলেটির পিছনে থাকা গাছের কাছে। রক্তহীন ফ্যাকাশে হাড়ের উপর চামড়া জড়ানো, শুধু চোখের সাদা অংশটি দেখা যাচ্ছে। এতটা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু ঘটনাটি ঘটে এর কয়েক ঘন্টা পরে। ছবিতে থাকা ছেলেটি রহস্যজনকভাবে মারা যায়। পুলিশ প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক বলে সন্দেহ করেছে। আশ্চর্যের ব্যাপার, সঙ্গে থাকা ছেলেটিরও কোনো হদিশ পাওয়া যায়নি। ব্যাস, এতেই চোখ টেনেছে নীলুর। গোঁ ধরে বসেছে অন্তত একবার যাবেই। তমগ্ন আর নীলু সেই ছোট্টবেলা থেকে বন্ধু। তমলুকের মন্দিরপাড়া নামে এক অঞ্চলে তমগ্নদের পৈতৃক ভিটে, সেইখানেই থাকে নীলুরা। ওর বাবা পুলিশে চাকরি করেন। ছোটবেলায় একবার বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়ায় নীলুর বাঁ গাল বিশ্রীভাবে কেটে গিয়েছিল। তারপর এত দিন কেটে গিয়েছে, কিন্তু সেই কাটা দাগ এখনো যায়নি। তার উপর ও আবার স্টাইল করে ন্যাড়া হয়ে যাওয়ার মতো চুল কাটে, ফলে দেখে মনে হওয়ার জন্যেই যে ও কলকাতার একটি স্কুলের অঙ্কের শিক্ষক। তমগ্ন বেঙ্গালুরুতে একটা আইটি সেক্টরে চাকরি করে। এখন শুধু ছুটিতে এলেই দেখা হয় দুজনের, আর প্রতিবারই দুদিনের জন্যে কোথাও না কোথাও ঘুরতে চলে যায়। এইবার ঠিক ছিল মন্দারমণি যাবে, কিন্তু কাগজে খবরটা বেরিয়েই যত গন্ডগোল হয়ে গিয়েছে। নীলু ভীষণ রকমভাবে জোড়াজুড়ি শুরু করে দিয়েছে। দিন নেই রাত নেই, ওই এক কথা বলে যাচ্ছে। কিসের যে টান কে জানে। ফলে বেশ অনিচ্ছে নিয়েই রাজি হয়েছে তমগ্ন। ঠিক হয়েছে এই শনিবার সকালে মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরবে। কিন্তু তমগ্নর মন তাও খুঁতখুঁত করছিল। নীলুকে বলছিল, বাড়িতে কি বলে যাবি? ওসব ভূতের গল্প দিলে না দেখতে হবে না, এই বয়সও কেলাবে। নীলু চোখ বড় বড় করে বলেছিল, এটা কোনো ব্যাপার? বলবি মন্দারমণি যাচ্ছিস? মিথ্যে বলবো? সত্যবাদী যুধিষ্ঠি আমার। বেঙ্গালুরুতে কি করিস আমি জানি না। কাকিমাকে সব সত্যি কথাগুলো বলে দিলে না, ওই বেঙ্গালুরু ছাড় এই তমলুক বাস স্ট্যান্ড পর্যন্ত একা ছাড়বে না। রেগে গিয়ে ব্যাগটা কাঁধ থেকে প্রায় ছুঁড়েই নামালো তমগ্ন। তারপর নীলুর দিকে ফিরে খিঁচিয়ে বলল, হলো তোর গাবজালি আসা? সালা, জায়গা নামের সঙ্গে জালি, সেখানকার লোক জালি, আর পারা যায় না। দাঁড়া না, এত অধৈর্য হলে চলে? কিছু না কিছু ঠিক পাওয়া যাবে। তোমার মাথা যাবে। গত 1 ঘন্টা ধরে তো হাঁটছিস, কিছু পেয়েছিস এখনো? তমগ্ন চিৎকার করে উঠল। নীলু আর উত্তর দিল না। সত্যি ও ভুল কিছু বলেনি। ভোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ফলে এমনিতেই ওদের বেরোতে অসুবিধেই হয়েছে। তার উপর প্রায় 5 ঘন্টা ট্রেন জার্নি করে ক্লান্ত শরীরে বাঁকুড়াতে নেমেই আর এক বিপত্তি। শুরুতে গ্রামটার নাম কেউ শুনেছে বলে মনে হচ্ছিল না,
তারপর যদিও বা চেষ্টা চরিত্র করে বোঝানো গেল, তখন আর কেউ যেতেই চায় না। চায়ের দোকানের একটা লোক তো বলেই দিল, গাড়ি ভাড়া করুন বাবু, নয়তো এখানেই থাকতে হবে। তারপর প্রায় ডবল ভাড়া দিয়ে একটা অ্যাম্বাসাডার ভাড়া করতে হয়েছে। সেও আবার প্রায় 40 মিনিট গাড়ি চালানোর পর একটা রাস্তার ধারে দাঁড় করিয়ে বলেছে, ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যান, আর গাড়ি যাবে না। ব্যাস, তারপর থেকে হেঁটেই যাচ্ছে ওরা। দুদিকে জঙ্গল আর মাঝখানে সরু এবড়ো খেবড়ো রাস্তা। এই দুপুরেও যেন সেখানে আলো ঠিকমতো ঢোকে না। একটা ঝিঁঝি পোকা প্রাণপণ ডেকে চলেছে। জায়গাটা দেখেই কেন জানা নেই গায়ে কাঁটা দিয়ে উঠেছে তমকনোর। কিরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব। হঠাৎ করেই আলোটা অনেকটা কমে এসেছে, কিন্তু রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। কোনো জনবসতি তো দূরস্থান, একটা লোককেও রাস্তায় দেখা যাচ্ছে না। ফলে এক প্রকার ক্লান্ত হয়েই বসে পড়েছে ও। নীলু কি করবে বুঝতে পারছিল না। এখন মনে হচ্ছে না এলেই বুঝি ভালো ছিল, কিন্তু কিছু করবারও তো নেই। তাই জোর করেই বলল, চল আর একটু দেখি কিছু পাওয়া যায় কি না। কি পাওয়া যাবে? এইভাবে কতক্ষণ হাঁটবো? বসে থেকেও কোনো লাভ আছে কি? অগত্যা। আরও মিনিট 20 হাঁটতে হলো ওদের। রাস্তা সোজা হলে কি হবে, দুপাশের জঙ্গল যেন আরও ঘন হচ্ছে। কোনো পাখিরও শব্দ নেই, পাতাগুলো যেন নড়ছে না। অদ্ভুত লাগলো নীলুর। পশ্চিমবঙ্গে এখনো এরকম জায়গা আছে? ছেলে দুটো কি করতে এসেছিল এখানে? হঠাৎ করেই রাস্তা শেষ হলো যেন। রাস্তার ধারে একটা খোলা জায়গার ওপর একটা ছোট্ট বাড়ি নজরে পড়ল ওদের। ধরে প্রাণ এলো তমকনোর। বলল, যাক বাবা, অবশেষে মানুষের দেখা পাওয়া গিয়েছে। চল তো দেখি। বাইরে থেকে দেখে মনে হচ্ছে বাড়িটার ভিতরে কেউ নেই, কোনো আলো জ্বলছে না। এরকম একটা জঙ্গলের মধ্যে বাড়িটা যেন একেবারেই বেমানানভাবে দাঁড়িয়ে আছে। শুধু কয়েকটা ইট দিয়েই যেন তৈরি হয়েছে স্ট্রাকচার। চারপাশে জনবসতি চিহ্ন মাত্র নেই। অন্য সময় হলে বাড়িটা হয়তো এড়িয়ে যেত নীলু, কিন্তু তমকনোর অবস্থা দেখে আর কিছুই বলল না। বেচারা সত্যিই খুব টায়ার্ড হয়ে পড়েছে। কেউ আছেন? তমগ্ন কেউ আছেন কি? কড়া নাড়তে শুরু করে দিয়েছে। ও দাদা, ভিতরে কেউ আছেন? 3-4 বার চিৎকার করার পর ভেতর থেকে ও দাদা, খুব মিহি গলায় ভেসে এলো, দরজা খুলল। আর ভিতর থেকে যিনি বেরিয়ে এলেন তাকে দেখে গা শিরশির করে উঠল নীলুর। ভদ্রলোকের হাইট খুব বেশি হলে 5.5 ফিট। মাথা ভর্তি চকচকে টাকের পিছনে কয়েক গাছা সাদা চুল। বয়স আন্দাজ 60-65 হবে। খাটো পেড়ে ধুতি আর গায়ে একটা সাদা ফতুয়া। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ভদ্রলোকের মুখ। দেখে মনে হচ্ছে কেউ যেন মুখের চামড়া চারিদিক থেকে জোড়ো করে টেনে মাথার পিছনের দিকে নিয়ে গিয়ে জড়ো করেছে। ফলে তার নাক, চোখ, ঠোঁট বিকটভাবে প্রসারিত। কিন্তু সারা জীবনে এত শীর্ণ লোক নীলু দেখেইনি। বেঁচে আছে কি করে লোকটা? মনে হচ্ছে কোনো দুরারোগ্য ব্যাধি বা ভয়ানক দুশ্চিন্তা যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে।
হ্যাঁ স্যার, বলুন। হাত জোড় করল লোকটি। গাবজালি গ্রাম? জিজ্ঞাসা তমকনোর। এখান থেকে আরো মিনিট 10 হাঁটা। আরো মিনিট 10? লোকটির ঠোঁটে হাসি দেখা দিল। এখান থেকে একটু। ছাড়ুন মশাই, আপনাদের একটুর যা বহর। তমকনো রেগে গিয়েও কিছু বলতে পারল না। আচ্ছা, ওখানে থাকার জায়গা পাওয়া যাবে? তা তো জানি না, এখানে তো তেমন কেউ একটা আসে না। ও বাবা, তা এখানে কি থাকার বন্দোবস্ত করে দিতে পারবেন? এখানে এখানে থাকবেন কি করে? কেন, থাকা যায় না? তা যায়, কিন্তু আপনারা কি থাকতে পারবেন? খুব পারবো, এখান থেকে গাবজালি কাছেই তো, ব্যাস তাহলেই হবে। চুলাই নীলু। তমকনো ব্যাগ নিয়ে বাড়ির ভিতর ঢুকতে গেল। ভদ্রলোক দরজা ছেড়ে দাঁড়ালেন। নীলুও ভিতরে ঢুকে এলো। ঘরের ভিতরের অবস্থা বাইরের চেয়েও সঙ্গীন। ঢুকতেই কেমন একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। অন্ধকার ঘরের এক কোণে একটা ছোট্ট কম পাওয়ারের বাল্ব জ্বলছে। দেওয়াল দেখে মনে হলো কেউ বুঝি ছেনি হাতুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় গর্ত করে দিয়েছে। বিভিন্ন জায়গায় ঝুল আর উপরের কড়িকাঠ থেকে একটা জীর্ণ ফ্যান ঝুলছে। নীলু আর তমগ্ন ঘরে দাঁড়িয়েই ছিল। হঠাৎই পিছন থেকে ভদ্রলোক এসে বললেন, আপনারা উপরের ঘরে থাকতে পারেন, কিন্তু কদিন থাকবেন? কাল সকালেই চলে যাব। ঠিক আছে স্যার, উপরে যান। তা এখানে কি খাবার দাবার কিছু পাওয়া যাবে? কাছে পিঠে তো দোকান নেই, আমি যা খাই তাই আপনাদের জন্যও ফুটিয়ে দেব না হয়। অনেক ধন্যবাদ। উপরের ঘরে এসে একটু আশ্বস্ত হলো নীলু। যাক, দুজনের শোয়ার মতো একটা তক্তপোষ অন্তত রয়েছে। তমগ্ন কোনো কথা না বলে সোজা খাটের ওপর বসে একটা সিগারেট ধরিয়ে বলল, তোর সঙ্গে এই আমার শেষ আশা। সালা, কি একখানা খবর, তার জন্য পুরো উইকেন্ডের বাঁশ করে দিলি। কি যে তোর মাথায় চাপে না নিলু, আমিও সালা তেমন মাথা মোটা, তোর কথায় নিচে ফেললাম। থাক, অনেক রাগ করেছিস। এখন একটা মাথা গোজার ঠাই অন্তত পাওয়া গেছে। চল একটু ফ্রেশ হয়ে বেরোই, ক্যামেরাটা নিয়ে নে। ভদ্রলোকের প্রশংসা করতেই হয়। এরই মধ্যে চা তৈরি করে নিয়ে এসেছেন তিনি। এসেই সামনের টেবিলের ওপর রেখে বললেন, আপনারা এসেছেন, ভালোই হয়েছে, কিছুটা গল্প করা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, থাকতে না দিলে কোথায় যে যেতাম। না না, ধন্যবাদের কি আছে স্যার, আসলে এদিকে কেউ একটা আসে না তো। আচ্ছা, মানে এই যে কিছুদিন আগে দুটো ছেলে এসেছিল, তারপর তাদের একজন মারা গেল, জানেন কিছু? হঠাৎ কিছুটা শিউরে উঠেই ভদ্রলোক বললেন, ওরা ওরা আমার এখানে এসেছিল স্যার। মানে এখানে এসেছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ, কিন্তু রাতে যে কোথায় চলে গেল। মানে মাঝরাতে চলে গিয়েছিল নাকি? জানি না স্যার, জানি না, জানলে কি যেতে দিয়ে। তারপরেই তো শুনি একজন মারা গিয়েছে। আর ছবি তোলার ব্যাপারটা কি? তমগ্ন চায়ে চুমুক দেয়। ওটাও ঠিক জানি না, তবে এখানে কাছে একটা বুড়ো অশ্বত্থ গাছ আছে, সেদিকে গিয়েছিল।
ওখানে যাওয়া যায়? আলবাত যাই। বেরিয়ে নাক বরাবর 3 মিনিট হাঁটলেই রাস্তার উপরে পড়বে। ভদ্রলোক চায়ের কাপ তুলে বেরিয়ে গেলেন। নীলু যেন আর তর সইতে পারল না। জামাটা ছেড়ে একটা কালো গেঞ্জি গায়ে জড়িয়ে নিল। তারপর তমকনকে বলল, চল যাই। বলছি, ক্যামেরাটায় ফুল চার্জ আছে তো? এখানে বড্ড তাড়াতাড়ি সন্ধে নামে, আর তখন পাশাপাশি হাঁটলেও অপরজনের মুখ দেখা যায় না। এতটা গাঢ় অন্ধকার অনেক দিন দেখেনি তমগ্ন। যদিও প্রাথমিক খারাপ লাগাটা ওর কেটেই গিয়েছে, কারণও সত্যি প্রমাণিত হয়েছে। বুড়ো অশ্বত্থ গাছের পাশে দাঁড়িয়ে অন্তত 5 রকমের ছবি তুলেও কোনো বিকট দর্শন মুখ দেখতে পায়নি নীলু। ফলে বিশ্বাস করেছে ছবিটা সুপার ইম্পোজ করা ছিল। যদিও জায়গাটা দেখে গা ছমছমে ভাব আসা স্বাভাবিক। অশ্বত্থ গাছটা রাস্তার উপরেই এমনভাবে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছিল যাওয়ার রাস্তা শেষ হয়ে গিয়েছে। অশ্বত্থের চারপাশেও বহু নাম না জানা গাছ প্রাচীর তৈরি করে রেখেছিল বটে। ফলে অশ্বত্থের সামনের একটু ফাঁকা অংশেই যাবতীয় ছবি তুলছিল ওরা। নীলু কেমন যেন হয়ে গিয়েছিল তখন। বারবার অশ্বত্থের দিকে তাকিয়ে বলছিল, আরে তমগ্ন, এইখানেই দেখা গিয়েছিল না মুখটা? আচ্ছা, ছেলেটা কিভাবে দাঁড়িয়েছিল মনে আছে? এই শোন, আমিও দাঁড়াচ্ছি, তোল তো ছবি। কি করছিস বলতো? কি পাগলামি চেপেছে তোর মাথায়? আরে পাগলামি নয়, দেখতে চাইছি সত্যি ওসব হয়েছিল কিনা। আরে কি দরকার? আচ্ছা শোন না, আরে ভূত দেখা কি সকলের ভাগ্যে থাকে রে? আমার জানিস তো খুব ইচ্ছা করছে একবার অন্তত। কথা বলেই যাচ্ছিল নীলু, যেন কোনো একটা ঘোরে ছিল। আর বিরক্ত লাগছিল তমগ্নর। ছোটবেলা থেকেই এই সব একেবারে বিশ্বাস করে না সে। ভূতের গল্প পড়াও পছন্দ নয়। নীলুটা এরকম ছিল না। হঠাৎ কি যে হয়েছে, একটা অজ পাড়াগাঁয়ে এসে ছবি তুলে ভূত দেখতে চেয়ে কি প্রমাণ করতে চাইছে? প্রায় 1 ঘন্টা পাগলামি চলার পর ধমক দিয়ে নীলুকে শান্ত করেছিল তমগ্ন। কিন্তু ফিরতে গিয়ে আর এক বিপত্তি। রাস্তা এত অন্ধকার যে বাড়িটা হারিয়েই ফেলেছিল তারা। বাড়িটা ছাড়িয়ে অনেক দূর চলে গিয়েছিল। ফলে ফিরতি পথে আরও কিছুক্ষণ হাঁটতে হয়েছে। কিন্তু তমগ্ন এখনো খুশি, অন্তত নীলুকে তো বোঝানো গিয়েছে। নীলু এখন ল্যাপটপে ছবিগুলো তুলে রাখছে। তমগ্ন সেই সুযোগে ছাদে উঠে গেল। অন্য এক রূপকথার দেশে চলে এসেছে বলে মনে হলো তার। এত গাছ, এত অন্ধকার, এত ঘন জঙ্গল বলেই বোধহয় জায়গাটাকে খারাপ বলে লোকে। অন্ধকারকেই তো মানুষের বেশি ভয়। যদিও আশ্চর্যের ব্যাপার হলো, এতক্ষণ থাকলেও কোনো পাখি উড়তে দেখেনি সে। এমনকি রাস্তায় একটা কুকুরও দেখা যায়নি। এত গাছপালা অথচ কোনো প্রাণী নেই। কে জানে সন্ধে হয়ে গিয়েছে বলেই কিনা। তমগ্ন পিছন ফিরে ঘরের দিকে যেতে যাবে, হঠাৎ চমকে উঠল। স্যার, কেমন লাগছে? ভদ্রলোক কখন চুপি চুপি পিছনে এসে দাঁড়িয়েছেন। ভালোই তো। তমগ্ন সিগারেট বের করল। সেটাই, তাও কেন যে লোক আসে না। অনেকে বলে জায়গাটা নাকি খারাপ। সে তো ছিল। ছিল ছিল মানে?
হ্যাঁ স্যার। ভদ্রলোকের চোখ দুটো যেন জ্বলে উঠল। অনেক দিন আগে এখানে ফি বছর তন্ত্র সাধনা হতো। তন্ত্র সাধনা? হ্যাঁ, কাছে পিঠের সব কাপালিক এখানে এসে সাধনা করতেন। 10 দিন ধরে চলতো। কিসে সাধনা? পিশাচ দুষ্ট আত্মাদের বশে আনার। আচ্ছা, মানে সে তো অনেক জায়গাতেই হয়। না স্যার না, এই সাধনা অন্যরকম, বুঝেছেন? শুনেছি মধ্যপ্রদেশের ভোপালের একটা গ্রামে নাকি এখনো হয়। সারা রাত মৃতদেহের উপর বসে সাধনা, সঙ্গে বলি। বলি মানে? হ্যাঁ স্যার, নরবলি। গ্রামের ছেলে মেয়েদের এনে বলি দেয়া হতো, আর সেই মৃতদেহের উপর বসে চলতো সাধনা। জোর করে বাড়ি থেকে তুলে এনে কত বাড়ি এই করে ছাড়খাড় করে দিয়েছে কে জানে। পুরো গাবজালি গাঁটাই তো শেষ হয়ে গেল। অন্ধকারের মধ্যেও তমগ্ন দেখল ভদ্রলোকের মুখ ক্রমশ কালো হচ্ছে। তা আপনি এখনো এখানে? তমগ্নর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমার মেয়ের জন্য স্যার, সুবীর জন্য। ভদ্রলোকের গলায় উদ্বেগ ফুটে উঠল। কি ফুটফুটে মেয়ে যে ছিল, এই গাবজালি গ্রাম যেন মাতিয়ে রাখত। কিন্তু স্যার, হঠাৎ যে কি হলো। কি 20 বছরের জন্মদিনের দিন রাতে স্যার একদল লোক এসে আমার ওই মা মরা মেয়েটাকে তুলে নিয়ে গেল। আমায় বেধড়ক মেরে তারপর শুনলাম ওই অসত্য গাছের তলায় কারা যেন আমার সুবীর ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছে স্যার, আলাদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। ডুকরে কেঁদে উঠলেন ভদ্রলোক। তমগ্ন কি করবে বুঝতে না পেরে তার পিঠে হাত রাখল, কিন্তু ভদ্রলোক বলেই চললেন, কিন্তু আমি অপেক্ষা করে আছি স্যার। আমার মেয়ে যাওয়ার আগে বলেছিল, বাবা আমি আসবো বাবা, তুমি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। কি বলছেন? মৃতরা ফিরে আসবে কি করে? সুবি যখন বলেছে তখন নিশ্চয়ই সে আসবে স্যার, নিশ্চয়। আমার মেয়ে কখনো মিথ্যে বলতো না স্যার, মিথ্যে বলতো না। যাই হোক, তারপর থেকেই এই গ্রাম যেন অভিশপ্ত। কাকপক্ষী দূরের কথা, কোনো মানুষও আসে না। সকলে বলে গাবজালিতে নাকি শয়তানের বাস। কিন্তু আপনারা তো এলেন, কিছু হলো? কিন্তু শুনেছি ওই দুটি ছেলে নাকি। সব গুজব স্যার, গুজব। অত ভয় পেলে চলে বলুন?
যান, আপনি নিচে যান। তমগ্ন আর এক মুহূর্ত অপেক্ষা করল না, সিগারেটটা নিভিয়েই ঘরে ফিরে এলো। কিন্তু এসেই দেখল অন্ধকারের মধ্যেই নীলু পিছন ফিরে এক দৃষ্টে ল্যাপটপের দিকে চেয়ে আছে। তমগ্ন হেসে ফেলল, বলল, কি রে নীলু, নিজের ছবি আর কত দেখবি? এবার বন্ধ কর, ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাবে যে। ইচ্ছেটা পুরো না হলেই বোধহয় ভালো হতো রে। মানে? মেয়েটা খুব কষ্ট পেয়েছিল। কোন মেয়েটা? ওই যে রে, সুবি, যাকে বলি দেওয়া হয়েছিল। নীলু ল্যাপটপ থেকে চোখ সরায় না। ছবির কথা তুই কি করে জানলি? তমগ্নর গলা কেঁপে গেল। ওই তো বলল। কি বলছিস উল্টো পাল্টা? উল্টো পাল্টা নয়, সত্যি সত্যিও বলল। সত্যিও বলল? সত্যিও বলল, উল্টো পাল্টা নয়, সত্যি। তমগ্নর মেজাজ গরম হয়ে গেল। একেই এই অন্ধকারে থাকতে ওর একেবারে ভালো লাগছে না, তার উপর নীলুটা আজে বাজে ইয়ার্কি মারছে। এবার কিছু বলা দরকার। চুপ করবি এবার বলে ল্যাপটপের দিকে এগিয়ে যেতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল তার। ছবিতে নীলুর পাশে ওই মেয়েটাকে, সেই সাদা চোখ, রক্তহীন ফ্যাকাশে, আগে তো ছিল না। নীলু, নীলু, এটা কে? চিৎকার করতে গিয়ে যেন দম আটকে এলো তমগ্নর। জানালাটা হঠাৎ খুলে একটা ঝটকা বাতাস এসে চুল উড়িয়ে দিয়েছে, আর সেই অন্ধকারাচ্ছন্ন আলোতেও স্পষ্ট দেখতে পেল ঘর ফাঁকা, আর কড়িকাঠ থেকে উল্টো করে ঝুলছে একটা দেহ। গায়ে সেই কালো রঙের গেঞ্জি, গালে কাটা দাগ, মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, যেন কিছুতে ভয় পেয়েছিল নীলু। অথচ এইমাত্র তো সামনে বসে কথা বলছিল ছেলেটা। তমগ্নর নীলু বলে চিৎকার করে কাছে যেতে গিয়েও যেতে পারল না। হঠাৎ করে মনে হলো এখান থেকে পালিয়ে যেতেই হবে তাকে। ঘর থেকে এক ঝটকায় বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সে, কিন্তু দরজার দিকে এগিয়ে যেতেই ভদ্রলোক রাস্তা আটকে দাঁড়ালেন। কি হয়েছে স্যার, কি হয়েছে? হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে? কি কি? কথাগুলো আর্তনাদ করে কোনো রকমে মুখ দিয়ে বের করলো তমগ্ন। আমার বন্ধু কেউ ওকে খুন করেছে, আর সেই মুখ। হ্যাঁ, খুন করেছে? আপনার বন্ধুকে? কোথায়? আর কোন মুখের কথা বলছেন স্যার? কার মুখ? কার? সেই মেয়েটা যার ছবি কাগজে। কাগজে? মেয়ে? আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা এই যে এইদিকে দেখুন তো, এইদিকে ওই যে মুখটা কিনা দেখুন। পাশের দেওয়ালের দিকে তাকিয়েই তমগ্ন হৃৎপিণ্ড মুখ দিয়ে বেরিয়ে পড়ার উপক্রম হলো। রক্তহীন ফ্যাকাশে হাড়ের উপর চামড়া জড়ানো মেয়েটা যেন ক্রমশ কাছে চলে আসছে। চারিদিক হঠাৎ যেন খাঁ খাঁ করতে শুরু করলো। আর কিছু মনে থাকলো না তমগ্নর।
দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলো। বাড়ি থেকে বেরিয়েই বাঁদিকে, যেদিকে অ্যাম্বাসাডারটা ওদের ছেড়েছিল, কিন্তু ও বুঝতে পারলো পিছনেও কেউ যেন খুব জোরে দৌড়ে আসছে, যেন হাওয়ার চেয়েও বেশি বেগ তার। একটু পরেই ধরে ফেলবে তমগ্নকে। কানের পাশ দিয়ে শাঁসা শব্দে হাওয়া ছোটার পাশাপাশি আরও কিছু শব্দ আসছে, এক অশরীরী কণ্ঠের আর্তনাদের সঙ্গে সেই ভদ্রলোকের গলা। সুবি স্যার, সুবি, আমার মেয়ে ফিরে এসেছে স্যার। বলেছিলাম না, কোনদিন মিথ্যা বলে না, ওর জন্যই তো অপেক্ষা করে আছি। সুবি ফিরে এসেছে স্যার। নীলুর গোগানের শব্দও পাচ্ছে তমগ্ন, সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, কিন্তু ওর আজ আর থামার অবকাশ নেই। ছুটতে হবে ওকেই। অন্ধকারের বুক চিরে ছুটছে তমগ্ন। পিছনের আর্তনাদ আর দৌড়ের শব্দটা যেন আরো কাছে চলে আসছে। পাঁচ দিন পর এক পুলিশ এসে স্থানীয় থানায় রিপোর্ট করলো, স্যার, দিন কয়েক আগে দুজন ছেলে কাবজালি বলে একটি গ্রামে বেড়াতে গেছিল। কথা ছিল পরের দিনই ফিরে আসবে, কিন্তু ফেরেনি। আমরা কুকুর নিয়ে তন্ন তন্ন করে খুঁজে এসেছি, কিন্তু কিছুই পাইনি। অদ্ভুত জায়গা স্যার। ওই এলাকায় একজন মাত্র ভদ্রলোক থাকেন, তার মেয়েকে নিয়ে। ভদ্রলোকের মেয়ে মানসিকভাবে অসুস্থ, নাম সুবি। কোনো কথা বলে না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, আর পরনে ছেলেদের মতন কালো গেঞ্জি আর জিন্স। চুলগুলো প্রায় ন্যাড়ার মতন করে ছাটা। আর হ্যাঁ, বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে।